হ্যালো এভরিওয়ান, আমি রেশমিতা। আমার কাহিনী অভিযান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আর দেরি না করে এক নতুন কাহিনীর অভিযানে বেরিয়ে পড়ি চলুন। আমাদের আজকের কাহিনী ক্রিকেট বিশ্বের একজন তারকার এমন এক অসাধারণ জীবনযাত্রা তুলে ধরবে যা আমাদের শুধুমাত্র খেলাধুলার অনুপ্রেরণার চেয়েও অনেক বেশি কিছু শেখায়। সে আমরা সফল নাও হতে পারি, কিন্তু যে কোনো যাত্রা গন্তব্যের মতোই গুরুত্বপূর্ণ। আর তার এই স্বপ্নযাত্রার গল্প এত শক্তিশালী যা আমাদের সকলকে চলার পথের সমস্ত বাধার মুখোমুখি হওয়ার সাহস যোগাতে পারে। তাহলে আর দেরি না করে আজ আপনাদের এক্সপ্লেন করে শোনাই চলুন আমার অত্যন্ত পছন্দের এক অন্যতম অনুপ্রেরণামূলক বায়োপিক কন প্রবীণ তাম্বে। কাহিনীর শুরুতেই আমরা কোনো একজনকে মারাঠি মহিলার সাজ পোশাকে সাজতে দেখি, কিন্তু পুরুষ কণ্ঠে শুনতে পাই। ভালো প্রশ্ন এটা। আমিও জিজ্ঞেস করেছিলাম যে কে প্রবীণ তাম্বে, কিন্তু এরকম প্রশ্ন কাউকে খুব বুঝে শুনে করা উচিত। যে কে তুমি, কি তুমি? কারণ কোনো মানুষের মাথায় যদি একবার জেদ চেপে যায় না, তখন সে শুধু আপনাকেই নয়, পুরো দুনিয়াকে জানিয়ে দেয় যে সে আসলে কে। সাথে সাথে আমরা সেই পুরুষকে হাসতে দেখি যে মারাঠি কায়দায় মহিলা বেশে সেজে উঠেছে। এরপর কাহিনী কিছু সময় পিছিয়ে যায়। দেখা যায় 2011-তে মুম্বাইয়ের একটা হোস্টেল কনস্ট্রাকশন সাইটে একটা ওয়াশরুমের কনস্ট্রাকশনাল কাজ চলছে। আমরা দেখতে পাই প্রবীণ তাম্বেকে, যে সেখানে একজন কনস্ট্রাকশন সুপারভাইজার। সে আপাতত একজন কন্ট্রাক্টরের কাজ আটকে রেখেছে, কারণ ডিজাইন না মেনে সে বাথরুমের ফ্লোর হাইট বাড়িয়ে দিয়েছে। তার সাথে কথোপকথনের সময় প্রবীণের কাছে তার স্ত্রী বৈশালীর একটা কল আসে। সে তাকে মনে করিয়ে দেয় যে তাদের ছেলের গার্জিয়ান কল হয়েছে বলে আজ তাকে তার প্রিন্সিপালের সাথে দেখা করতে স্কুলে যেতে হবে। কিন্তু প্রবীণ যেতে চায় না বলে অনেক কাজের দোহাই দিয়ে বৈশালীকে যেতে বলে। কিন্তু বৈশালী পরিষ্কার জানিয়ে দেয়, অনেক কাজ আমারও রয়েছে, নামেই শুধু ও তোমার ছেলে। ছেলের সব দায়িত্ব কি শুধু আমার? শেষবারের গার্জিয়ান কলে আমি গিয়েছিলাম, তাই এইবার তোমাকে যেতেই হবে। বেচারা প্রবীণ কি আর করবে, অগত্যা সে ছেলের স্কুলে যায়। সেখানে তো প্রিন্সিপাল প্রণবের উপর রেগে বেজায় খাপ্পা হয়ে রয়েছে, কারণ সে গত 4 মাস যাবৎ তার ম্যাথ টেস্ট রিপোর্টে বাবার সাইন নকল করে আসছে। প্রিন্সিপাল রিপোর্টটা প্রবীণকে দেখালে সে সাইন দেখে বলে, ম্যাডাম এটা আমারই সাইন। সাথে সাথে প্রণব বলে ওঠে, না বাবা, ওটা আমি নকল করেছি। প্রিন্সিপাল প্রবীণকে ঠেস দিয়ে ছেলের পড়াশোনার খেয়াল রাখতে বলেন এবং তার উপর স্ট্রিক্ট হওয়ারও পরামর্শ দেন। স্কুল থেকে বেরিয়ে প্রবীণ ছেলেকে ডোসা খাওয়াতে নিয়ে যায়। সেখানে সে তাকে বোঝায় যে তার সমস্ত সিচুয়েশনকেই ফেস করা উচিত, নয়তো সে কতবার এমন মিথ্যে বলবে। সে তাকে অঙ্কে ফেল করার জন্য মন দিয়ে পড়াশোনা করতে বলে। কিন্তু প্রবীণ তেমন স্ট্রিক্ট বাবা না হলেও বাড়িতে ফিরে প্রণব তার মায়ের কাছে বেশ দোলাই খায়। ছেলেকে বাঁচাতে প্রবীণ বৈশালীর কাছে ছেলেকে মন দিয়ে পড়াশোনা করার প্রমিসও করিয়ে নেয়। তারপর তাকে খেলতে যেতে বলে। বৈশালী তাকে ছেলে মেয়েদের এমন ভাবে প্রশ্রয় দিতে না বলে। এরপর ছেলেকে নিজেই আদর করে বলে, সারাদিন কিছু খাসনি না? প্রণব আবার ঘাড় নাড়িয়ে মিথ্যে কথা বলে। বৈশালী তার জন্য চিড়ে ভাজা আনতে গেলে ঠিক তখনই প্রণব জোরে একটা ঢেকুর তোলে। তাই শুনে তো ছেলের পিছনে বেলন নিয়ে ছোটে বৈশালী। এমনই দুষ্টু মিষ্টি হাসি খুশি মেজাজে মুম্বাইয়ের ছোট্ট একটা 1 কামরা ঘরে 2 ছেলে মেয়েকে নিয়ে জীবন কাটছিল প্রবীণের। তারা না ছিল খুব অর্থবিত্ত, না খুব গরিব, কোনো মতে দিন চলে যেত তাদের। প্রবীণ তাম্বে ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে চাকরি করছিল। তার কোম্পানি তাকে তাদের ক্রিকেট দলের অংশ করে স্পোর্টস কোটায় তাকে এই কাজটি দিয়েছিল। অফিসে ফিরে তিনি তার বস অ্যাবি গুরুভিলার সাথে দেখা করতে যায়। তার বস বলেন, কোথায় ছিলে এতক্ষণ? সবাই কতবার কল করছে তোমায়। তোমার স্কুলের মিটিং কেমন গেল? প্রবীণ জানায়, বাইকে ছিলাম বলে ফোনটা তুলতে পারিনি। আর বলবেন না, প্রিন্সিপাল তো আমার ক্লাসই নিয়ে নিল ওখানে। প্রবীণ তার কমপ্লিট করা ফাইলটি বসকে দিয়ে বলে সাইটের বাকি কাজটা সে পরশু করিয়ে নেবে। অ্যাবে জিজ্ঞেস করেন, কেন, কাল কি? প্রবীণ কিছু বলে না। তাকে মাথা নিচু করে ইতস্তত করতে দেখে সে ব্যাপারটা বুঝতে পারে। অ্যাবে ফাইলটা দেখতে দেখতে প্রবীণকে জিজ্ঞেস করে, কাল কোথায় ম্যাচ আছে? প্রবীণ খুব উৎসাহের সাথে বলে, পুলিশ গ্রাউন্ডে স্যার। কাল রঞ্জি ম্যাচের জন্য দল নির্বাচনের ট্রায়াল হবে সেখানে। অ্যাবে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করে, রঞ্জি সিলেকশন মানে তুমি 15-16 বছরের বাচ্চাদের সাথে এখন কম্পিট করবে? কে নেবে এখন এই বয়সে তোমায়? তুমি 40 এখন। প্রবীণ মজা করে বলে, ওই যে কথায় আছে না যে 50 এখন নতুন 40, তাহলে ওই 40ও এখন নতুন 30। আর আমার খেলা দেখুন না স্যার, আমার ফিটনেস তো দেখুন। এই জন্যই তো 14-15 বছরের ছেলেদের সাথে আমার সিলেকশন হয়ে গেছে। আর আমি এই বয়সে তেমন বিশ্বাসও করি না স্যার। অ্যাবে হেসে বলে,
এই বয়সটা কি কোনো ভূত যে তুমি বিশ্বাস করবে না? এটা একটা ফ্যাক্ট প্রবীণ, মেনে নাও এটাকে, তোমার জন্য সহজ হবে সেটা। প্রবীণ কিছুটা উদাস হয়ে বলে, জীবনে যা হচ্ছে তা আমি মেনে নিতে পারি স্যার, আমি শুধু জীবনে একবার রঞ্জি খেলতে চাই ব্যাস। ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই জানবেন যে রঞ্জি ট্রফি ম্যাচ সিরিজ ভারতীয় ক্রিকেটের প্রেস্টিজিয়াস ক্রিকেট সিরিজগুলোর মধ্যে অন্যতম। আর রঞ্জি খেলার ইচ্ছে প্রবীণের আজ থেকে নয়, সে যখন 12 বছরের তার এই স্বপ্ন তখন থেকেই তার মধ্যে বাসা বেঁধে রয়েছে। এরপর দেখা যায় পুলিশ গ্রাউন্ডে প্রবীণ রঞ্জি ট্রায়ালে খেলছে এবং আবারও মাঠের কর্মকর্তারা তার ফিটনেস এবং তার বোলিং দক্ষতা দেখে বিস্মিত হয়। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, বিগত 6 বছর ধরে আমরা প্রবীণের নাম বোর্ডে পাঠাচ্ছি রেগুলার, তবুও ওরা ওকে সিলেক্ট করছে না। 5 বছর আগে বলছিল ভালোই খেলে, কিন্তু ও 35, এখন বলবে ভালোই তো খেলে কিন্তু ও এখন 40। ট্রায়ালের পর তার সমকালীন একজন ক্লাব ক্রিকেটার বন্ধুর সাথে তার দেখা হয়, যে নিজের ছেলেকে খেলা সম্পর্কে কিছু শেখাচ্ছিল। প্রবীণ এইবার তার ছেলের সাথেও রঞ্জি ট্রায়াল দিল। সেই বন্ধুটি ভালো খেলতেন না কখনোই, তবুও প্রবীণ তার ছেলের সামনে গিয়ে বলে, তোমার বাবা তো দারুণ খেলতো, আমাকে ধুয়ে দিত একদম। সে ছেলের সামনে তার মুখ রক্ষার জন্য প্রবীণকে ধন্যবাদ জানায়। প্রবীণ বলে, বন্ধুদের মধ্যে এসব তো চলে রে, তবে তোর ছেলে কিন্তু খুব ভালো খেলে, তুই শুধু কথা দে যে তুই নিজে ওকে কখনো ট্রেন করবি না। এরপর ট্রায়ালের কর্মকর্তাদের একজন প্রবীণকে জিজ্ঞেস করে, তাম্বে তোমার ব্যাটারি কোথায় লাগানো আছে বলো তো, কি দুর্দান্ত স্ট্যামিনা তোমার। কর্মকর্তারা সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। প্রবীণ অতি উৎসাহে সেদিন সন্ধে ঘরে ফেরে। সে দেখে চলের বাচ্চারা ক্রিকেট ম্যাচ খেলছে। তার একজন বৃদ্ধ প্রতিবেশী বাচ্চাদের বল লুকিয়ে রেখেছে দেখে সে তা নিচে ছুড়ে দেয়। বৃদ্ধ তাকে বলে, আগে তুমি আমাদের জ্বালাতে, এখন এই বাচ্চাগুলো। আমি তো বলি এই ক্রিকেট খেলাটাই একেবারে ব্যান করে দেওয়া উচিত। প্রবীণ হেসে তার গাল টিপে বলে, নিশ্চয়ই করাই উচিত। এরপর সে ভয়ে ভয়ে ঘরে ঢুকে দেখে তার ছেলে পড়াশোনা করছে। তাই দেখে সে বলে, আরে বাহ, আজ নিজে থেকেই পড়াশোনা করছে যে। তখন বৈশালী এসে বলে, মেরে মেরে তুলেছি ওখানে, স্কুল থেকে সোজা ক্রিকেট খেলতে চলে গিয়েছিল, ভেবেছিল মা তো কিছুই জানতে পারবে না, একেবারে বাবার উপর গিয়েছে। এই যে তুমি অফিস থেকে ওভার টাইমিং এর নাম করে ক্রিকেট খেলে ফেরো, তা কি আমি জানি না ভেবেছো? সারাদিন আমি তোমার পিছনে আর তুমি ক্রিকেটের পিছনে। তা ক্রিকেটের কিট ব্যাগটা ঘরে নিয়ে ফেরো না কেন বলো তো? কেন আমাকে তোমার খেলার ব্যাপারটা লুকাও প্রবীণ? প্রবীণ কিছুটা বিরক্ত হয়ে বলে, কারণ এই যে তুমি এত খিটখিট করছো, এই জন্য। আমি ভাবি কি না কি বলবে তুমি যখন শুনবে আমি খেলতে গিয়েছি। বৈশালী বলে, ভাবতে যদি হয় তাহলে ছেলে মেয়েদের কথা ভাবো, ওদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবো। প্রণবের জন্য টিউশন নিতেও ভয় হয় আমার, ভাবি টিউশন ফিস কিভাবে দেবো। প্রবীণ তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমি সব সামলে নেব, একবার শুধু রঞ্জি খেলতে দাও। বৈশালী আরো রেগে গিয়ে বলে, রঞ্জি রঞ্জি আর রঞ্জি, রঞ্জি তো সতীন হয়ে গিয়েছে আমার। প্রবীণ তাকে হাসতে হাসতে বলে, আরে তুমি শুধু দেখো, কাল পেপারে আমার নাম আসবে। আজ সিলেক্টার্সরা এত খুশি ছিল না, বলছিল, আরে তাম্বে কোথায় লাগাও তুমি ব্যাটারি। বৈশালী তা শুনে একটু অভিমান করে বলে, হ্যাঁ, বউকে ছেড়ে আর সবাইকে খুশি রাখো তুমি, কে জানে তোমায় কেন বিয়ে করেছিলাম। চুপচাপ স্নান করো, তারপর খেয়ে নাও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দ্রুত খবরের কাগজে তার নাম আছে কিনা দেখে প্রবীণ। সে ভীষণ হতাশ হয়ে পড়ে যে আবারও একবার সে সিলেক্ট হয়নি। ব্রেকফাস্ট করতে বসে সে বৈশালীকে বলে, বছরের পর বছর ধরে নির্বাচকরা আমাকে আটকে রেখেছে, আর এখন তারা বলছে যে আমার নাকি বয়স হয়ে গেছে। বৈশালী তাকে বলে, চাকরির জন্য ক্রিকেট খেলতে হলে খেলো, কিন্তু এই রঞ্জির ভূত মাথা থেকে হাঁটিয়ে দাও এবার। প্রবীণ খাবার ছেড়ে উঠে পড়ে। সে প্রচন্ড রেগে যায় এবং বলে, জানো তো, তোমার আর সিলেক্টার্সদের মধ্যে একটাই মিল, যে তোমরা কেউই আমার খেলার কদর করো না। যাও, ছেড়ে দিলাম সবকিছু, আজ থেকে আমি রঞ্জির নামও নেব না, এবার খুশি? বৈশালী তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। সে রেগে মেগে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ প্রবীণ প্রকৃতই ভেঙে পড়েছিল। বাইকে যেতে যেতে তার চোখে জল চলে আসে। এরপর কাহিনী 1984-তে পৌঁছয়। আমরা জানতে পারি সেই সময় যখন প্রবীণের বয়স 12 বছর, তখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পুলিশ তাকে ম্যাচ দেখার জন্য প্রবেশ করতে বাধা দিয়েছিল, কারণ তার কাছে টিকিট কেনার টাকা ছিল না। সেই দিন তার ভিতর একটা স্বপ্নের জন্ম হয়েছিল। প্রবীণ পুলিশটিকে বুক চিতিয়ে বলে, একদিন আমি যখন রঞ্জি খেলবো না, আমার পরিবার ভিআইপি কেবিন থেকে আমার খেলা দেখবে, তখন তুমিও আমাকে সালাম ঠুকবে। এই শুনে পুলিশটি তাকে পিটিয়ে বের করে দেয়। বাড়িতে ফিরে সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কখনো রঞ্জির জন্য চেষ্টা করনি? তার বাবা বলে, করতেই যাচ্ছিলাম রে, কিন্তু বিয়ে হয়ে গেল। এই কথা শুনে তার মা গট গট করে তার বাবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তো তুমি আমাকে দোষ দিচ্ছ? তুমি তো মাঠ আর ঘরের ভিতরে যুদ্ধ করে চলছিলে, সংসার তো আমি সামলেছি আমাদের, আজ অব্দি একটাও ম্যাচ দেখাতে নিয়ে গিয়েছো আমায়? তা শুনে প্রবীণ বলে, চিন্তা করো না মা, আমি যখন রঞ্জি খেলবো তুমি তখন ভিআইপি কেবিন থেকে আমার ম্যাচ দেখো। এরপর সে তার চলের বাচ্চাদের নিয়ে একটা দল তৈরি করে এবং উঠোনেই খেলা শুরু করে। মায়ের বকা ঝকা কিছুরই পরোয়া করে না সে, দিন রাত কেবল ক্রিকেট খেলতে থাকে। এভাবেই বছর পার হয়ে যায়।
প্রবীণ এখন বড় হয়ে গিয়েছে, অনেক স্থানীয় লিগে খেলতে শুরু করেছে। ইতিমধ্যে সে কমার্স গ্রাজুয়েট হয়, কিন্তু তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার মতো উল্লেখযোগ্য তেমন কিছুই সে করতে পারে না। একদিন তার মা তার আম খাওয়া নিয়ে তাকে খোঁটা দিয়ে বলে, বাহ, তাম্বে আম্বে খাচ্ছে, তা আমের নাম কি, আর আমের দাম অথবা আটার দাম জানিস কি কোনোটা? প্রবীণ তখন ব্যাপারটা বুঝতে পারে। তার মা বলে, দেখ তোর বড় ভাই প্রশান্তকে, একজন ইঞ্জিনিয়ার, পুরো সংসারও সামলাচ্ছে, আর তুই কি করছিস? শুধু আম খেতে দাদাকে সাহায্য করছিস। কে তোর মতো নিকম্মকে তার মেয়ে দেবে বলতো? প্রবীণের দাদা তার মাকে বলে, কেন, দুনিয়ায় নিকম্ম মেয়ের অভাব আছে বুঝি? এই বলে তারা একসাথে হাসতে থাকে। প্রবীণের দাদা ঘরে তার সবচেয়ে বড় সমর্থক। সে জানতো তার প্রিয় ছোট ভাই একদিন তার জীবনে নিশ্চয়ই ভালো কিছু করবে, কিন্তু প্রবীণের মা তাকে জোর করতে থাকে যাতে সে পরদিন তার পরিচিত সেফারিশে একটা ইন্টারভিউতে যায়। প্রবীণ জানায় যে সে শুধু ক্রিকেট খেলে এমন কোম্পানিতেই চাকরি করবে। তার মা তাকে বোঝাতে গেলে সে ক্রিকেট কিট ব্যাগ নিয়ে ম্যাচ খেলতে বেরিয়ে যায়। তখন তার একজন প্রতিবেশী তার মাকে একজন গুরুমার সাথে দেখা করতে বলে। সে বলে, গুরুমা একবার প্রবীণের মাথায় হাত রাখলেই দেখবে সব সমস্যা কমে যাবে। কিন্তু প্রবীণের মা বলে, আমার তো ভয় হয় প্রবীণের মাথায় হাত রাখলে উল্টে ওনারই না সমস্যা বেড়ে যায়। পরদিন প্রবীণ বড়ই দুঃখিত হয়ে তার মার কথা মেনে একটা ফার্মা কোম্পানিতে ইন্টারভিউ দিতে বেরোয়। কিন্তু বেরিয়েই সে রাস্তায় তার এক বন্ধুকে বেশ চিন্তিত দেখতে পেয়ে জানতে চায় তার কি হয়েছে। তার সেই বন্ধু অজয়, যে ওরিয়েন্ট শিপিং কোম্পানির একজন কর্মচারী, সে প্রবীণকে জানায় যে আজ তাদের কোম্পানির একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আছে, কিন্তু দলের একজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছে। প্রবীণ তখন অজয়কে তাদের হয়ে খেলতে নিয়ে যেতে রাজি করায়। অজয় ভয় পায় যে প্রবীণ তো তাদের কোম্পানির কর্মচারী নয়, তবুও এই কাজ করলে আইনত সে ফেঁসে যেতে পারে। কিন্তু প্রবীণ এই ঝুঁকি নিয়েছিল কারণ সে ভেবেছিল যে কেউ খেয়াল করবে না। প্রবীণের কেরিয়ার যখন শুরুই হচ্ছিল না, তখন আমরা দ্য পায়োনিয়রের নিউজ হাউসের প্রধান ক্রীড়া সাংবাদিক রজত সান্যালকে দেখতে পাই। সে তার অসফল ক্রিকেট কেরিয়ার ছেড়ে স্পোর্টস জার্নালিজম জয়েন করেছে। খেলার পুরনো এক্সপেরিয়েন্স থাকায় এখন সে তার এই কেরিয়ারে বেশ সফল। তাকে তার বস টাইমশিল্ড টুর্নামেন্ট মাঠে গিয়ে কভার করতে বলে, যেখানে সে প্রথমবার প্রবীণকে দেখেছিল। সেই ম্যাচটায় যেটা সে লুকিয়ে ওরিয়েন্ট কোম্পানির হয়ে খেলছিল। তাকে দারুণ খেলতে দেখে ওরিয়েন্ট কোম্পানির ক্রিকেট বিভাগের প্রধান জামিলের নজর যায় প্রবীণের ওপর। তখন তিনি তার অধস্তনকে জিজ্ঞেস করে প্রবীণের ব্যাপারে জানতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন এতে সমস্যা হতে পারে, তাই তিনি তার অধস্তনকে প্রবীণের জন্য তখনই 6 মাস আগের তারিখের একটা নিয়োগপত্র প্রস্তুত করতে বলেন। ম্যাচ পরবর্তীতে যখন বিরোধী পক্ষ হেরে যায়, তখন তাদেরই একজন প্রবীণকে চিনে ফেলে এবং সে কোম্পানির কর্মচারী না হওয়ার জন্য প্রতিবাদ শুরু করে। রজত সান্যালও ঘটনাস্থলে আসে এবং এই ব্যাপারটার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। ঠিক তখনই প্রতিপক্ষ দলকে সেই নিয়োগপত্র দেখানো হলে বিরোধ মিটে যায়। প্রবীণ সেদিন শুধু ওরিয়েন্ট শিপিং কোম্পানির জন্য ম্যাচই জেতে না, বরং চাকরির প্রস্তাবও পায়। ঘরে ফিরলে ইন্টারভিউতে না যাওয়ার জন্য তার মা তার উপর বেজায় রেগে থাকে। প্রবীণ মিষ্টি নিয়ে এসে তার মাকে জানায় যে একটা বড় কোম্পানিতে তার চাকরি হয়ে গিয়েছে, কিন্তু তবু তার মার রাগ ভাঙে না। কিন্তু প্রবীণ যখন বলে যে এটায় আগেরটারও ডবল স্যালারি, তখন সে খুব খুশি হয় এবং মিষ্টিও খেতে চায়। কিন্তু রজত সান্যাল সেদিন প্রবীণকে অপছন্দ করে। তিনি পরদিন খবরের কাগজে লিখে অ্যালিগেশন আনেন যে ওরিয়েন্ট কোম্পানি ম্যাচে ম্যালফিসেন্স করছে। ওরিয়েন্ট কোম্পানির জামিল ভাই এমন একটি দল তৈরি করতে চেয়েছিলেন যাতে টাইমস শিল্ড জেতার সাথে সাথে তাম্বের মতো খেলোয়াড়রাও রঞ্জি দলে নিজেদের জন্য জায়গা তৈরি করার সুযোগ পেতে পারে। তারা শিল্ডের প্রতিটা ম্যাচে খুব ভালো ফল করে এবং ওরিয়েন্ট টিম ধীরে ধীরে ডি ডিভিশন থেকে এ ডিভিশনে পৌঁছয়। কিন্তু অনেক চেষ্টার পরও তাদের টিম ফাইনালে টাইমস শিল্ড জিততে পারেনি এবং প্রবীণও রঞ্জির জন্য নির্বাচিত হয়নি। ইতিমধ্যে প্রবীণের মা তার বিয়ের জন্য জোর করতে থাকলে প্রবীণ মানা করে দেয়, কিন্তু তার দাদাও তার জন্য বিয়ে করতে চাইছে না জানলে সে মেয়ে দেখতে যেতে রাজি হয়। প্রথমবার বৈশালীকে দেখেই তার বিয়ে না করার ভূত একেবারে পালিয়ে যায়। তার হবু মামা শ্বশুর জিজ্ঞেস করে, কোম্পানিতে কি কাজ করো তুমি? প্রবীণ বলে, বোলিং, মিড পেস। আমি যদিও অলরাউন্ডার, তবে বোলিং আমার স্পেশালিটি। মেয়ের মামা বলে, বাহ বাহ, বড় ভাই ইঞ্জিনিয়ার আর ছোট ভাই অফিসে ক্রিকেট খেলে। সেখানে সবাই প্রবীণকে তার নিজের দক্ষতার জন্য নয়, বরং প্রশান্তের ভাই হওয়ার জন্য বেশ সম্মান জানায়। আলাদা করে কথা বলে প্রবীণ জানতে পারে বৈশালীর ক্রিকেটে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু প্রবীণ জানায় যে তার প্রথম ভালোবাসা ক্রিকেটই। যাই হোক, এরপর প্রশান্ত এবং প্রবীণের একই দিনে একই মণ্ডপে বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের একটাই শোবার ঘর থাকায় প্রবীণ একটা মিথ্যে লটারির নাম করে সেই ঘরটা তার দাদা বৌদিকে ছেড়ে দেয়। বৈশালী ব্যাপারটা বুঝতে পারে। প্রবীণ বলে, দাদা আমার জন্য আজ অব্দি অনেক কিছু করেছে। বৈশালী এতে তার উপর গর্ববোধ করে এবং হাসি মুখে প্রবীণকে সাপোর্ট করে যায়। তারা ছাদের একটা ঝুপড়ি ঘরে থাকতে শুরু করে। এরপর তাদের সন্তানও হয়।
জামিল এরপর দলের ছেলেদের আরো ভালোভাবে ট্রেন করতে বিদ্যা পারাৎকরকে দলের কোচ হিসাবে নিয়োগ করেন। এইখানে প্রবীণের বর্তমান বস অ্যাবিকে প্রবীণের সাথে ওরিয়েন্ট দলের একজন হয়ে খেলতে দেখা যায়। জানা যায় অ্যাবে ভারতীয় দলের হয়েও খেলেছেন। বিদ্যা পারাৎকরের একটা দুর্দান্ত খ্যাতি ছিল যে তিনি অনেক খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছিলেন যারা ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। কোচ জানায় যে প্রবীণের উচিত মিড ফাস্ট বোলিং এর পরিবর্তে স্পিন বোলিং করা। প্রবীণ শুরুতে এতে বাধ্য হয়ে রাজি হয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে অত ভালো স্পিন বোলিং করে উঠতে পারে না। এদিকে টুর্নামেন্ট কাছে চলে আসে। প্রবীণ স্পিন বোলিং এর প্র্যাকটিস চালিয়ে যায় ঠিকই, কিন্তু তার মন মানে না। সে তার দাদাকে জানায় যে তার মনে হয় প্রত্যেকে তার খেলা নষ্ট করার চেষ্টা করছে, যাতে অন্য কোনো তরুণ খেলোয়াড় তার জায়গা নিতে পারে। তার দাদা বলে, তেমনটা নিশ্চয়ই নয়, তিনি অত বড় কোচ, অবশ্যই কিছু বুঝে শুনে বলেছেন। প্রবীণ বলে, এখন এক্সপেরিমেন্ট করার সময় নয়, আমাকে রঞ্জিতে সিলেকশনের জন্য ডেকেছে। সে তো আমার মিড পেসিং দেখেই না, এখন স্পিন করতে দেখলে যদি ভাবে আমি কনফিউজড প্লেয়ার তখন। এই বলে রাগ করে স্পিন করে একটা বল ছুড়ে মারে সে। ঠিক তখনই সেটা টার্গেট মার্কে গিয়ে লাগে, যা সে খেয়ালও করে না। অবশেষে ফাইনালের দিন আসে। কোচের গাইডেন্সে ওরিয়েন্ট এবার দারুণ পারফর্ম করেছে। ম্যাচের লাস্ট ওভার বাকি আর প্রতিপক্ষের লাস্ট উইকেট। জার্নালিস্ট রজত সান্যাল তো 500 টাকার বেটই লাগিয়ে দেন একজনকে যে ওরিয়েন্টই এবার জিতবে। কোচ লাস্ট ওভার প্রবীণকে দেন এবং তাকে স্পিন বোলিং করতে বলেন, কিন্তু প্রবীণ এতে কমফোর্ট ফিল না করায় কোচের বিরুদ্ধে গিয়ে মিড ফাস্ট বোলিং করে। বিরোধী পক্ষ ভালো ব্যাটিং করে এবং ওরিয়েন্ট প্রায় জেতা ম্যাচ হেরে যায়। এতে কোচ তার উপর ক্ষুব্ধ হয়। সন্ধ্যায় ওরিয়েন্টের পার্টিতে রজত সান্যালের এক বন্ধু শান্তনু প্রবীণের সাথে তার পরিচয় করায়। শান্তনু বলে, প্রবীণ ওরিয়েন্টের স্টার বোলার আর রঞ্জির জন্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু জানি না কেন ওর সিলেকশন হচ্ছে না। প্রবীণ বলে, আমিও জানি না স্যার কেন, ভাগ্য না অন্য কিছু। তার এই অন্য কিছু শব্দটা শুনে রজত তার উপর বেজায় খেপে যায়। রজত বলতে থাকে, তুমি কি মনে করো যারা চান্স পায় তারা বিনা ট্যালেন্টে চান্স পায়? মানে তুমি বলছো যে সিলেকশনে পার্সিয়ালিটি হয়? প্রবীণ হতবাক হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছু ভেবে বলেনি, কিন্তু সান্যাল কিছু শুনতেই নারাজ। যাই হোক, জামাল আর অজয় কোনোভাবে সেই পরিস্থিতি সামলে নেয়। এরপর একদিন প্র্যাকটিসের সময় কোচ প্রবীণকে বলে একজন প্লেয়ারকে বল করতে। প্রবীণ জিজ্ঞেস করে, মিড পেস না স্পিন? কোচ বলে, মিড পেস, কারণ ওটাই তো তুমি কমফোর্টেবল। প্রবীণ তাই করে, কিন্তু সেই ব্যাটসম্যান তাতে ছক্কা হাঁকালে খুশি হয়ে হাসতে থাকে। কোচ তখন তাকে বলে, এতে এত সেলিব্রেশন করার কি আছে? এটা কি তোমার বেস্ট নাকি? কাল রঞ্জি লেভেলের কারোর সাথে খেলতে কি করবে? কনসেন্ট্রেট করো নিজের খেলায়। এই কথাটা প্রবীণকে ভীষণ দুঃখ দেয়। প্রবীণ কোচকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে দিয়ে তার ন্যাচারাল স্টাইলের বিরুদ্ধে খেলাতে চাইছে। কোচ বলে, প্রবীণ তুমি আসলে তোমার ট্যালেন্টের বিরুদ্ধে খেলছো। প্রবীণ বলে, কিন্তু এতে কি প্রবলেম? কোচ বলে, প্রবলেম এটাই যে তোমাকে তোমার প্রবলেম বোঝাতে হচ্ছে। তোমার মনে আছে নিশ্চয়ই টাইম শিল্ডের সেই গ্রেট লাস্ট ওভারের কথা? সেদিন আমরা জিততে চলেছিলাম, হারার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। প্রবীণ বলে, সেদিন ব্যাটসম্যান ফর্মে ছিল আর মাঠের কন্ডিশনও আমার ফেভারে ছিল না। কোচ বলে, তাহলে কি তোমার জন্য এখন আউট অফ ফর্ম ব্যাটসম্যান জোগাড় করতে হবে? এর কি মানে? মাঠ ভালো ছিল না? টিমে নিজের জায়গার সম্মান কবে করতে শিখবে? প্রবীণ জিজ্ঞেস করে, তার মানে কি টিমে আমার জায়গা কি টলমলে? কোচ এই ব্যাপারে আর কিছু বলেন না। তিনি খুব বিরক্ত হন এবং শুধু এই বলে চলে যান যে তুমি চুজ করো, কি চাই তোমার, সলিউশন না এক্সকিউজ। কোচের এই কথায় প্রবীণ খুব ডিস্টার্বড হয়ে পড়ে। বাড়ি ফেরার সময় অসাবধানে বাইক চালালে একটা ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, ফলে একটা পা ভেঙে যায় তার। হসপিটালে তার অন্যান্য বন্ধুদের সাথে কোচও তাকে দেখতে আসেন, কিন্তু সেই সময় সে ঘুমিয়ে থাকায় তিনি ফিরে যান। এরপর 3 সপ্তাহ কেটে যায়। হসপিটালে প্রবীণের সাথে তার ডাক্তারের খুব বনে যায়, কারণ সেও একজন মিড পেস বোলার এবং একটা ছোট্ট ক্লাবের হয়ে খেলে। যাই হোক, প্রবীণ কিছুটা সুস্থ হলে হসপিটাল থেকে ছাড়া পায়, কিন্তু বাড়িতে তার বসে থাকতে আর ভালো লাগে না। সে নিজেই তার পায়ের প্লাস্টার কেটে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে জানতে পারে 8-10 দিন আগেই তার কোম্পানি ক্রিকেট ডিভিশনকে তুলে দিয়েছে। HR জানায় গত 2 বছর ধরে লসে রান করায় ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। প্রবীণের এই সব শুনে মন খুব খারাপ হয়ে যায়। অজয় তাকে বলে, তোর এই শরীর খারাপের মধ্যে কি জানাতাম তোকে? জামাল স্যার খুব চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ কিছুই হলো না। এরপর 6 মাস কেটে যায়। প্রবীণ চাকরির চেষ্টায় অনেক ঘোরাঘুরি করে। অবশেষে একজন বন্ধুর সেফারিশে একটা কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে আসে। সেখানে স্পোর্টস কোটায় ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে যায়, কিন্তু চেয়ার ছেড়ে ওঠার সময় তার পায়ে ব্যথা লাগে। HR জিজ্ঞেস করে তার পায়ে কি হয়েছে। প্রবীণের বন্ধুটি সত্যিটা লুকোতে চাইলেও প্রবীণ জানিয়ে দেয় যে একটা অ্যাক্সিডেন্টে তার পা ইনজিওর্ড হয়েছিল, এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু রিকভারি হচ্ছে। বাইরে বেরিয়ে তার বন্ধু তাকে বলে,
কি দরকার ছিল সত্যিটা বলার? কি মনে হয় এখন চাকরিটা আর পাবে? প্রবীণ বলে, মিথ্যে বলে তো চাকরিটা পেতেও চাই না, কিন্তু এই জন্য খেলায় যে গ্যাপটা পড়ে যাচ্ছে না সেটা নিয়ে আমি চিন্তিত। তার বন্ধু বলে, হয় তুই পাগল নয়তো ব্রেট। প্রবীণ এই জবাবে জীবনের একটা কঠিন সত্যি তুলে ধরে। সে বলে, যদি সাকসেসফুল হই তাহলে গ্রেট, না হলে পাগল। এরই মধ্যে একদিন প্রবীণের বাবা আচারের জার নিয়ে তাদের বাড়িতে আসে। সেখানে সে ইনডিরেক্ট কথাবার্তায় বৈশালীকে অর্থনৈতিক সাহায্যের কথা বলে, কিন্তু বৈশালী জানায় যে প্রবীণ সেটা কখনোই মেনে নেবে না। এরপর সে একটা ডায়মন্ড কোম্পানির প্লে কোটায় খুব কম স্যালারিতে একটা চাকরি নেয়, যাদের আসলে কোনো দলই ছিল না, কিন্তু শুধুমাত্র কম পয়সায় বেকার খেলোয়াড়দের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য তারা প্লেয়ার কোটার আস্থা নেয়। প্রবীণ এই ব্যাপারটা বুঝতে পারে না। সে কোম্পানির কথা বিশ্বাস করে দল গঠনের জন্য অপেক্ষা করতে থাকে আর বিভিন্ন পাড়ার টুর্নামেন্টগুলোতে খেলতে থাকে। সেখানে সে ভালো পারফরমেন্স করার জন্য কখনো বাইক, কখনো মিক্সার, এরকম বিভিন্ন গিফট পেতে থাকে, কিন্তু সেগুলো সে বিক্রি করে সংসার চালানোর পয়সা জোগাড় করে। বৈশালী তার এই কীর্তিতে বেজায় খাপ্পা হয়ে থাকে। একদিন হাতে করে সবজি বাজার করে আনলে সে জিজ্ঞেস করে, এটাও কি খাবার জন্য এনেছো না বিক্রি করার জন্য? এরপর একদিন ডায়মন্ড কোম্পানির সত্যিটা জানতে পারে প্রবীণ। কোম্পানি বলে, আজকালকার দিনে চাকরি পাওয়া খুব মুশকিল, এখন তো তোমার স্যালারিও বেড়ে যাচ্ছে, তুমি পার্মানেন্ট হয়ে যাবে, আর কি চাও তুমি? প্রবীণ বলে, ক্রিকেট। এবার সে এই চাকরিটাও ছেড়ে দেয়। জীবনের অনিশ্চয়তার ভয়েও প্রবীণকে টলাতে পারে না, যতটা না ক্রিকেটহীন জীবন। এটা তো সে কল্পনাই করতে পারে না যে সে ক্রিকেট খেলবে না। তার এখনো একটাই লক্ষ্য, তাকে রঞ্জি খেলতেই হবে। এরপর একদিন একটা লোকাল টুর্নামেন্ট খেলার সময় সে সেই প্লেয়ারের সামনাসামনি হয় যে বিদ্যা স্যারের সামনে তার বলে ছক্কা মারার পর হেসেছিল। প্রবীণ বুঝতে পারে একে মিড পেস দিয়ে কাবু করা যাবে না। প্রবীণ স্পিন করার সিদ্ধান্ত নেয় এবং তাকে বোল্ড আউট করে ম্যাচ জিতে যায়। প্রবীণের মনে পড়ে যায় বিদ্যা স্যারের কথাগুলো। সে বৃষ্টিতে ভিজে তার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। বিদ্যা স্যার বলেন, প্রবীণ, লাইভ হোক বা ম্যাচ, জীবনে শুধু একটা গুড ওভার প্রয়োজন। আমি তো তোমার হাতের কবজি দেখেই বুঝে গিয়েছিলাম তুমি স্পিন বোলিং এর জন্য জন্মেছো। স্পিন বোলিং এ আঙুলের সাথে সাথে কবজির কলাও জরুরি। সে স্যারকে তাকে স্পিন বোলিং এ ট্রেন করার জন্য অনুরোধ করে। বিদ্যা স্যার প্রথমে তাকে পেট ভরে খেতে বলেন, তারপর তাকে বোঝান যে তার এখন 36 বছর বয়স হয়ে গিয়েছে, দুটো ছেলে মেয়ে রয়েছে তার, সংসারের এত দায়িত্ব নিয়ে কিভাবে সে ক্রিকেট খেলবে। কিন্তু প্রবীণ তো নাছোড়বান্দা। সে জানায় সে রাতে জব করবে আর দিনে ক্রিকেট প্র্যাকটিস। যেই বলা সেই কাজ। বিদ্যা স্যারকে মানতেই হয় তার কথা। প্রবীণ একটা নাইট ক্লাবে ওয়েটারের চাকরি নেয় আর দিনের বেলায় বিদ্যা স্যারের থেকে ট্রেনিং নিতে থাকে। তার হাতে ছিল না পরিবারকে দেওয়ার মতো সময়, না ঠিকঠাক বিশ্রাম নেওয়ার। দিন রাত সে কেবল হাসি মুখে পরিশ্রম করে দুদিক সামলাতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে একদিন রঞ্জি খেলার। এরপর একদিন রজত সান্যাল তার বন্ধুদের সাথে সেই নাইট ক্লাবে যায়। সেখানে সে প্রবীণকে ওয়েটারের কাজ করতে দেখে তাকে নানাভাবে অপমান করতে থাকে। প্রবীণ সবকিছু মুখ বুজে সহ্য করে। শেষে যাওয়ার সময় তাকে কিছু টাকার টিপস দিলে সেদিন প্রবীণ প্রকৃতই সাংঘাতিক ভাবে ভেঙে পড়ে। সে ক্লাবের গ্রিন রুমে যায় এবং সেখানে খুব কাঁদে। পরদিন অ্যাবে তাকে ফোন করে তার অফিসে ডেকে পাঠায়। সে তার বসের সাথে প্রবীণের ইন্টারভিউ করায়। ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে স্পোর্টস কোটায় প্রবীণ তাদের হোস্টেল কনস্ট্রাকশনের কাজে জয়েন করে, যেখানে অ্যাবে তার বস। প্রবীণ অ্যাবেকে জিজ্ঞেস করে, কনস্ট্রাকশনের কাজ কতদিন চলে? মানে আমি ক্রিকেট প্র্যাকটিস করতে পারবো তো? অ্যাবে হেসে বলে, আরে কি করবে তুমি ক্রিকেট খেলে, 36-এর হয়ে গিয়েছো, চাকরি দিচ্ছে তো তোমায়। প্রবীণ বলে, না না, রঞ্জি আমাকে খেলতেই হবে, বিদ্যাচারের সাথে আমি রোজ প্র্যাকটিস করছি। এরপর 4 বছর কেটে যায়। প্রবীণ নানা ম্যাচ খেলতে থাকে তার কোম্পানির হয়ে। একদিন এমনই একটা ম্যাচে সেখানে কিছু সিলেক্টার্সদের নজর কেড়ে নেয় সে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে মনেই হয় না ও 40-এর, কি দারুণ ফিটনেস। এটা তো পুরনো হিন্দু মানসিকতা, যদি শুধুমাত্র বয়স দেখিয়ে এমন একজনকে চান্স না দেওয়া হয়। তুমি কি বলো সান্যাল? এদের মধ্যে রজত সান্যালও উপস্থিত ছিল। সে প্রবীণের বিরুদ্ধেই কথা বলে। এরপর আমরা দেখি প্রবীণের কোম্পানি প্রবীণকে জানায় যে এটি তার লাস্ট টুর্নামেন্ট। তাদের কোচ চলে যাওয়ায় তারা চায় প্রবীণ যেন কোচ হিসাবে এবার জয়েন করে। প্রবীণ জানায় সে এখনো খেলতে চায়, এখনই তার কোচ হওয়ার ইচ্ছে নেই। কিন্তু কোম্পানি তাদের সিদ্ধান্তে অবিচল থাকলে প্রবীণ বুঝতে পারে এইবার সত্যিই বোধহয় সব শেষ হয়ে গেল। বাড়ি ফিরলে প্রণব ম্যাথসের রিপোর্টে সাইন করাতে আসে। সে বলে, আগের বার 4 পেয়েছিলাম, এইবার 12 পেয়েছি, সাইন করে দাও। প্রবীণ শুনে হেসে ফেলে।
রাতে সে বৈশালীকে বলে, কি করিনি আমি ওদের জন্য, সাইটের কাজের সাথে সাথে ওদের ক্রিকেট টিমকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছি, সেসব কিছুই দেখতে পাচ্ছে না ওরা, শুধু আমার বয়স দেখতে পায়। আর এখন ওরা বলছে রঞ্জি ফঞ্জি ভুলে যাও প্রবীণ, কোচ হয়ে যাও, সব কেমন শেষ হয়ে গেল তাই না? বৈশালী বোঝায়, কিছু বুঝে শুনেই কোচের চাকরি দিচ্ছে তোমায়, ক্রিকেটের চক করে কি সব কাজ করেছো তুমি, এখন এত ভালো সুযোগ তো লক্ষ লক্ষ লোক চায় কিন্তু পায় না। প্রবীণ বুঝতে পারে বৈশালী তাকে বুঝতে পারছে না। সে বৈশালীকে ঘুমিয়ে যেতে বলে নিজে মাঠে পৌঁছয়। সারা রাত সে খোলা মাঠে শুয়ে কাঁদে, ভিতর থেকে একদম ফাঁপা হয়ে যায় সে। পরদিন সকালে অ্যাবে অফিসে একটা কল পায়। সে সাইটে গিয়ে দেখে প্রবীণ একজন কর্মচারীর সাথে দেওয়ালে ঠিক মতো জল না দেওয়ার জন্য তাকে বকাবকি করছে। অ্যাবেকে দেখেই সে বলে, স্যার চিন্তা করবেন না, আমি এক্ষুনি জল দিয়ে দিচ্ছি, সব ক্র্যাক চলে যাবে। অ্যাবে তখনই পাইপ দিয়ে জল মারতে মারতে তাকে ভিজিয়ে দেয় একেবারে। প্রবীণ তো কিছুই বুঝতে পারে না। এরপর অ্যাবে তাকে একটা ভিডিও কলে আনে। ওপারের লোকটি প্রবীণকে হ্যালো বললে সেও হ্যালো বলে। তিনি বলেন, আরে একে তো দেখতে বাচ্চাই। অ্যাবে বলে, আর এনার্জিও বাচ্চাদের মতোই। কিন্তু প্রবীণ তো লক্ষ্যই করেনি প্রথমে তিনি কে। যখন সে বুঝতে পারে যে তিনি দ্য গ্রেট রাহুল দ্রাবিড়, সে তো অবাক। দ্রাবিড় জিজ্ঞেস করে, কি খেলো তুমি? প্রবীণ জানায়, আমি তো অলরাউন্ডার স্যার, কিন্তু বেসিক্যালি বোলার, লেগ স্পিন করি। দ্রাবিড় তাকে জানায়, তোমার সাথে কথা বলে আমি খুব খুশি। তুমি কি রাজস্থান রয়্যালস এর হয়ে আইপিএল খেলবে? যদি হ্যাঁ হয় তাহলে ব্যাগ প্যাক করে জয়পুর চলে এসো, মাঠে দেখা হচ্ছে। প্রবীণের তো বিশ্বাসই হয় না এই কথা। তার মনে হয় সে যেন স্বপ্ন দেখছে। বাড়িতে সবাই খুব খুশি হয়। তারা অতি উৎসাহে প্রবীণকে বিদায় জানায়। সেদিন ছিল 2014 5ই মে, রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ। প্রশান্ত স্টেডিয়ামে পৌঁছলে সেখানে তাকে তাম্বে স্যারের দাদা হওয়ার সম্মান জানিয়ে ভিআইপি কেবিনে নিয়ে যায়। এই প্রথম কেউ তাকে প্রবীণের দাদা বলে সম্মান জানালে তার চোখে জল চলে আসে। কলকাতার ক্যাপ্টেন গৌতম গম্ভীর একের পর এক দুর্দান্ত শট দিয়ে ম্যাচটা প্রায় জেতার পথেই নিয়ে এসেছিল। কেকেআর এর আর প্রয়োজন ছিল 30 বলে 49 রান, অথচ হাতে ছিল 7টা উইকেট। তখন রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে পরের ওভার প্রবীণ সামলাবে। সবাই এটাকে সেই সময় খুবই রিস্কি সিদ্ধান্ত মনে করে সমালোচনা শুরু করে। তারা বলে যে প্রবীণ একজন জিরো ইন্টারন্যাশনাল প্লেইং এক্সপিরিয়েন্স প্লেয়ার। সে এমন একজন যে তার 41 বছর বয়সে প্রথমবার ইন্টারন্যাশনাল লেভেলে ডেবিউ করছে। ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত কি আদৌ সঠিক? ওদিকে প্রশান্ত, জামাল স্যার, বিদ্যা স্যার, তার নাইট ক্লাবের বন্ধুরা, বৈশালী সবাই খুব টেনশন করতে থাকে। সেই মাঠে রজত সান্যালও উপস্থিত ছিলেন। বল হাতে নিয়ে প্রবীণের শুধু বিদ্যা স্যারের সেই কথাটাই মনে পড়তে থাকে যে লাইফ হোক বা ম্যাচ, জীবনে শুধু একটা গুড ওভার প্রয়োজন। সে তার প্রথম বল করে, তাতে মনীষ পান্ডে স্টাম্প আউট হন। সবাই খুব আনন্দিত হয়, খুব প্রশংসা হয় তার। এরপর ইউসুফ পাঠান খেলতে নামেন। প্রবীণ এবার তার দ্বিতীয় বলটি করে এবং সেই উইকেটটাও নিয়ে নেয়। সবাই অবাক হয়ে যায়। প্রবীণের বাড়ির লোকেরা আনন্দে ফেটে পড়ে। সবাই অপেক্ষা করে আছে গভীর উৎসাহে যে সে কি এবার হ্যাট্রিক করতে পারবে। প্রবীণের পর তৃতীয় বলটিও করে এবং আবারও একটা উইকেট নেয় সে। উল্লাসে পুরো মাঠ ভেঙে পড়ে, সবার চোখে জল চলে আসে। রজত সান্যাল অবাক চোখে তাকে দেখে আর হাসে। রজত সান্যালের কণ্ঠে আমরা শুনতে পাই যে প্রবীণ শুধু এখানেই থেমে থাকেনি, পুরো আইপিএল এ হাইয়েস্ট উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতে সে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গোল্ডেন উইকেট অ্যাওয়ার্ড জেতে। তার অ্যাচিভমেন্ট তো উজ্জ্বল ছিল, কিন্তু তার এই অবধি পৌঁছানোর সফর ছিল খুব কঠিন। কখনো বয়স বাধা হয়ে দাঁড়িয়েছিল, তো কখনো কিছু লোক। তখন আবার ফিরে দেখা যায় সেদিন যেদিন সিলেক্টার্সদের সামনে রজত তার বিরুদ্ধে কথা বলছিল। সে সিলেক্টার্সদের বলে, তাম্বে একজন কনফিউজড ক্রিকেটার, আগে মিড পেস খেলতো, এখন স্পিন। বিশ্বাস করুন, ও একজন গলি ক্রিকেটার। ম্যাচ জিতলে ওই যে মেয়েরা ওকে বরণ করে নেয় না, তাতেই ও ভীষণ খুশি। বড় মঞ্চ ওর জন্য নয়। তখন বিদ্যা স্যার সেখানে আসেন এবং বলেন যে রজত যে মতামতই রাখুক না কেন, প্রবীণ বড় মঞ্চে উঠবেই। এই কথা শুনে রজত আবারও বিদ্যা স্যারের সাথে বেট লাগায়। বিদ্যা স্যার বলেন, যদি বাজি হেরে যাও তো কি করবে? রজত বলে, আমি মেয়ের সাজে ওকে বরণ করে নেব। আর আইপিএল থেকে ফেরার পর আমরা কাহিনীর শুরুতে সেই দৃশ্যই দেখতে পাই। রজত বলে, সেদিন আমি আরো একটা জিনিস শিখি, যে সত্যি ক্রিকেটে বেটিং এর ফলাফল খুব খারাপ হয়। প্রবীণকে রজত বরণ করে নেয় আর তার গলা জড়িয়ে ধরে। তার নজরে প্রবীণ এখন একজন হিরো। এই কারণে নয় যে সে মাঠ থেকে অনেক কিছু জিতে এসেছে, বরং এই কারণে যে ও মাঠকে কোনো দিনও ছেড়ে যায়নি। এমন মানুষকে তো সবাই সালাম করে, সেখানে সে তো শুধু বরণ করেছে। প্রবীণের আলটিমেট সাকসেস তখন ছিল যখন সে রঞ্জি খেলেছিল। রজত তাকে নিয়ে একটা বই লেখে, যেখানে সে স্বীকার করে যে তার প্রবীণের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতা ছিল কোনো আপাত কারণ ছাড়াই। হয়তো পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করতে পারেনি বলেই তার রাগ হতো, অথবা হতে পারে প্রবীণের সাথে তার কিছু সময়েরই যে আলাপচারিতা, তাতে সে প্রবীণকে ভুল বুঝেছে। তা সে যাই হোক না কেন, প্রবীণের মতো জেদ তার কখনোই ছিল না। আর সেই জেদের দমেই সে শুধু তাকেই নয়,
পুরো দুনিয়াকে জানিয়ে দিয়েছে যে কে প্রবীণ তাম্বে। এই কাহিনী আমাদের বলে যে বয়স, পরিস্থিতি, এমনকি অতীত অভিজ্ঞতাগুলোকেও কখনোই আমাদের উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হতে দেওয়া উচিত নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অধ্যাবসায় এবং ধারাবাহিকতা হলো একমাত্র চাবিকাঠি যা সাফল্যের দরজা খুলে দিতে পারে। দেরি করে হলেও জীবন আমাদের পথে হঠাৎ হঠাৎ যে অপ্রত্যাশিত সুযোগগুলো ছুড়ে দেয়, আমরা যেন সময় মতো তা চিনে নিতে পারি এবং তাতে আমাদের সর্বোত্তম দিতে পারি। তাম্বের ফিটনেস এবং শৃঙ্খলা যেমন তার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমন আমরাও আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখলে অবশ্যই উপকৃত হব। যে কোনো সন্দেহের মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হন, নিজের প্রতি অটল বিশ্বাস রাখুন, ধারাবাহিক থাকুন এবং হাল ছেড়ে দিতে অস্বীকার করুন। তাহলে একদিন আমরাও আমাদের বিজয় দিয়ে সবাইকে অবাক করে দিতে পারবো। মনে রাখবেন, আপনার জীবনের খেলায় আপনিই একমাত্র খেলোয়াড়। তাই খেলতে থাকুন, নিজের সেরাটা দিতে থাকুন। সাফল্য একদিন সাধুবাদ দেবেই। আমাদের আজকের কাহিনী এখানেই শেষ হয়। তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আবার কোনো একটা নতুন বা পুরনো দুর্ধর্ষ কাহিনী নিয়ে হাজির হব অবশ্যই। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে কাহিনী অভিযানের সাথে থাকুন। আর নতুন কাহিনীর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না যেন। আজ তাহলে আসি, দেখা হবে আগামীর কোনো এক কাহিনীতে। নমস্কার।